আমাদের আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, যেটা বলছি আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। ঠিক আছে, এই তার মধ্যে এই দুটো জিনিস নিয়ে আলোচনা করা হবে। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, ঠিক আছে, এই বিষয়টার উপর আমরা একটু বেশি গুরুত্ব দিব আজকের ক্লাসটা। তো কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে তার আগে আমি কিছুটা বলতে চাই, কারণ না বললে যারা নতুন আছেন অনেকেই জানেন আর কি যে এখানে আসলে এগুলো এটা বলতে কি বোঝাচ্ছে। যারা একটু বেসিক ধারণা আছেন অনেকেরই আছে আর কি, তো তারা আর কি বুঝতে পারছেন। তো বাট যাদের কোনো একদমই এই সম্পর্কে কোনো কিছু জ্ঞান নাই তাদের জন্য আর কি এই প্রথমে একটু কিছু ধারণা দিয়ে দেওয়া যে বেসিক্যালি কন্ট্রোল স্টেটমেন্টটা কি এটা আগে আমাকে বুঝতে হবে, দেন আমি যাব হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টে। তো কন্ট্রোল স্টেটমেন্টটা হচ্ছে একটা প্রোগ্রাম যখন আমরা তৈরি করব, সেই প্রোগ্রামের ফ্লোটাকে কন্ট্রোল করবে, এবং তার জন্য আমাদের কিছু স্টেটমেন্টস আছে সিতে ব্যবহার করা হয় প্রোগ্রামিং করার সময় বা কোডিং লেখার সময় আমরা কিছু স্টেটমেন্ট ব্যবহার করি। তো সেইগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে করা হয়েছে। এখানে আপনারা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেখবেন, এক্সাক্ট মেইন থিমটা হচ্ছে এখানে এরকমটা যে কন্ট্রোল স্টেটমেন্টকে তিন ভাবে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো যেখানে হচ্ছে সিকোয়েন্সিয়াল স্টেটমেন্ট। সিকোয়েন্সিয়াল স্টেটমেন্টটা যেটা হলো, এই সিকোয়েন্সিয়াল স্টেটমেন্টটা হলো আপনি একের পর একটা ইনস্ট্রাকশন ছোট প্রোগ্রামগুলো থেকে শুরু করে বড় প্রোগ্রামগুলোতে আপনি দিচ্ছেন। একের পর এক মানে একটার পর একটা আপনি একটা সিকোয়েন্স নিজেই তৈরি, সিকোয়েন্সটা আমরা কোডিং এই করে দিয়ে দিই এরকম আর কি। ঠিক আছে, দেন আমরা আসি ব্রাঞ্চিং স্টেটমেন্টে। ব্রাঞ্চিং স্টেটমেন্টে এখানে গিয়ে আমরা দেখি যে এখানে কিছু কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বা আনকন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আমরা এখানে ব্যবহার করে থাকি। তো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শর্ত সাপেক্ষে কোনো ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা এই স্টেটমেন্ট গুলো ব্যবহার করে থাকি, যেমন ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, নেস্টেড ইফ স্টেটমেন্ট। ঠিক আছে, এই স্টেটমেন্ট গুলো আমরা ব্যবহার করি। এইগুলো আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আজকে। আমরা প্রথম এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের এই দুটো জানবো, বাকি আরগুলো একটু দেখে আসি আজকে। যে আনকন্ডিশনাল কিছু স্টেটমেন্ট আছে ব্রাঞ্চ স্টেটমেন্টের মধ্যে, যেটা হচ্ছে গো টু, কোথাও এগুলো ইলাবোরেশন পাবেন আর একটু আমরা যখন আস্তে আস্তে করে এগুলো দেখাবো। তো এখানে এই চারটা আমরা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি এবং আছে লুপ স্টেটমেন্ট। তো আমরা আসবো এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টটা বেসিক্যালি শেখার চেষ্টা করব। এই অংশে আমরা একটু যাব। আমরা যেহেতু গত দিনও পর্যন্ত করেছি আর কি সিকোয়েন্সিয়াল স্টেটমেন্ট কিন্তু করা হয়ে গেছে। এর মধ্যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের দুটো আজকে দুটো শিখবো আর কি, দুটো স্টেটমেন্ট শিখবো। একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট আর একটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। এখানে সিনট্যাক্স দেওয়া আছে, সিনট্যাক্স মানে হচ্ছে গঠন, আপনি প্রোগ্রামে কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দেওয়া আছে। এখানে হচ্ছে ইফ যদি ট্রু কন্ডিশন হয় এটা এই রকম করেই লিখতে হবে, তার রুলস এটা। তো এখানে হচ্ছে মূলত রুলস বলে দেওয়া আছে পুরোটাতে। কি ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে রুলস বলে দেওয়া আছে আমি পাশে একটা ফ্লো চার্ট দিয়েছি, ফ্লো চার্টটা একটু খেয়াল করি। এখানে বেসিক্যালি আমার প্রবলেমটা হচ্ছে এরকম, মানে বলা আছে যে প্রবলেমটা যে যদি দেখেন এখানে বলেছে যে একটা প্রোগ্রামে শুরু হওয়ার পরে বলছি যে যদি বৃষ্টি হয়, আপনার প্রবলেম বলে দেওয়া আছে যে যদি বৃষ্টি হয় তাহলে ছাতা ব্যবহার করো, আর যদি বৃষ্টি না হয় তাহলে ছাতা ব্যবহার করার দরকার নেই। ঠিক আছে, তো এই টাইপের একটা প্রবলেম সলিউশনের ক্ষেত্রে অর্থাৎ যদি রিলেটেড কোনো কাজ থাকে এই সেই ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা এই ইফ ইউজটাকে ব্যবহার করি। ঠিক আছে, ইফ মানে নরমাল অর্থ যেরকম যদি, যদি বাড়িতে মেহমান আসে বাসায় ভালো ভালো রান্না করা হবে। ঠিক আছে, এরকম যদি মূলক যে কোনো ধরনের কিছু সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা এই ইফ এলস এগুলোকে ব্যবহার করে থাকি। তো মূলত বলছি যে ইফ যদি মাঝখানে এখানে লিখতে হয় ট্রু কন্ডিশনটা। ট্রু কন্ডিশনে যদি আমি যাই, আমি যদি প্রোগ্রামটাকে এখানে ফেলতে চাই তাহলে আমি কিন্তু এখানে লিখতে পারি যে যদি কি হয় বৃষ্টি হয় তাহলে কি হবে ইউজ আমব্রেলা। এই ট্রু স্টেটমেন্টের এই জায়গায় কিন্তু আমাকে লিখতে হবে ইউজ আমব্রেলা। এই ট্রু স্টেটমেন্ট কোনটা, এটা। ঠিক আছে, আর
এই যে ইফ, তাহলে শর্ত কোথায় বসবে? এটা কন্ডিশন কিন্তু এখানে, ঠিক আছে? তো আমরা বললাম শুধুমাত্র এই সত্যিটার ক্ষেত্রে, তাহলে যদি সত্যি না হয় তাহলে তো একটা মিথ্যা থাকবে, সেটাই হলো ইলস। এটাই হচ্ছে ইলস, এই ফলস অংশটাই হচ্ছে ইলস এর পার্ট, যেটা কাজে লাগবে হচ্ছে এইটার জন্য, ঠিক আছে? তাহলে আমরা যখন ইলস ব্যবহার করব একইভাবে আমরা একটু এখানেই দেখি, যদি কি হয়, যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? ট্রু স্টেটমেন্ট হবে, ইউজ আমব্রেলা। এটা কিন্তু একটা প্রোগ্রাম, এটা আপনারা কিন্তু করবেন। এটা আপনি এখানে শুধু প্রিন্ট করে দিবেন যে ইউজ আমব্রেলা অর ডু নট ইউজ আমব্রেলা ইলস এর ক্ষেত্রে। কোনো কনফিউশন আছে এখানে? সুইচ যদি অন করি তাহলে কি হবে স্যার? ফ্যান বা কোনো যন্ত্র চলবে, চালু হবে। তাহলে যদি বলি সুইচ অফ তাহলে কি হবে? লাইট অফ। তাহলে তার জন্য আমরা ব্যবহার করব ইলস। যদি যদি একটা ক্ষেত্রে আমরা ব্যবহার করি, একটা শর্তের জন্য ব্যবহার করি, তাহলে ইফ ব্যবহার করব। যদি একাধিকের জন্য ব্যবহার করি, যে যদি এটা না হয়, যদি ওটা, এরকম ব্যবহার হয়, তাহলে ইফ ইলস এটা ব্যবহার করব। আমরা একটু নেক্সটে যাই। নেক্সটে গিয়ে একটু দেখি, এখানে একটা ফ্লো চার্ট আছে। এই ফ্লো চার্টটা হলো এই ইফ ইলস এর জন্য একটা ফ্লো চার্ট, যেটা আমরা একটু আগে দেখেছি। সেটা বেসিক্যালি একটা উদাহরণ দিয়ে দেখেছি। এই সেম জিনিসটাই আমরা এখানে নিয়ে এসেছি, যে শুধুমাত্র ইফ ইলস এর ক্ষেত্রে আপনি যখন একটা ইফ স্টেটমেন্টটা শুরু করলেন, একটা ইফ এর কাজ শুরু করলেন, আপনি কিন্তু দেখলেন টেস্ট করে যে কন্ডিশনটা ট্রু অর ফলস, মানে যেটা ইফ এর মধ্যে লেখা থাকে, ঠিক আছে? কন্ডিশনটা চেক করে দেখবে, যদি ট্রু হয় তাহলে কি ট্রু ব্লক এক্সিকিউট করবে, যেটাকে বলছি আমরা ইফ ব্লক, ইফ এর মধ্যে যেটা থাকবে। আর নো হলে কি হবে? এলস ব্লকে চলে যাবে। এখন এই কাজটা যখন শেষ হয়ে যাবে, দেন পরবর্তী যে স্টেটমেন্ট গুলো থাকবে সেই স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হবে। তো প্রবলেম, এটা প্রবলেম আপনার কি ধরনের প্রবলেম আসছে তার বেসিসে সলিউশন হবে। ক্লিয়ার? জি ম্যাডাম। তো এখানে যে এক্সাম্পল একটা দেওয়া আছে, দেখেন এখানে বলেছে যে এক্সপ্রেশনটা ট্রু, আর এই পাশেরটা হলো এক্সপ্রেশন ফলস। এক্সপ্রেশনটা দুই পাশে একই ভাবে, অর্থাৎ ইফ এর যে সিনট্যাক্সটা শিখেছি ইফ ইলস এর, সেটা কিন্তু সেম। এই যে কার্লি ব্র্যাকেট যেটা এইভাবে লেখাও যে কথা, এটা লেখাও কিন্তু একই কথা, ঠিক আছে? আর এখানে কমেন্ট সাইন দিয়ে লিখেছি যে ট্রু ব্লক স্টেটমেন্ট, মানে এর মধ্যে হচ্ছে ট্রু স্টেট, সত্যিকার স্টেটমেন্টটা থাকবে। মানে এখানে এটা আসলে হওয়া যাবে না যে ডু নট ইউজ আমব্রেলা, এই জিনিসটা হওয়া যাবে না। ডু নট ইউজ আমব্রেলাটা কোথায় লিখবো? এই ফলস স্টেটমেন্টে লিখবো, কারণ এটা তো একটা ফলস স্টেটমেন্ট। এই যে ফলসের জন্য তো ফলস স্টেটমেন্ট। একটা ভ্যারিয়েবল দেওয়া আছে এখানে, টেস্ট নামের একটা ভ্যারিয়েবল দেওয়া আছে। সেই ভ্যারিয়েবলটা যখন কি করবে, ভ্যারিয়েবলের মধ্যে 5 আছে, তাই না? তো এরপর আমরা দেখি যে ইফ কন্ডিশনটাকে। তো ইফ এখানে কি বলছে? ইফ মানে 5 লেস দ্যান 10, এটা কি ট্রু না ফলস? ধরেন কম্পাইলার এখন এই জায়গাটায় আছে, কম্পাইলার এখন এই জায়গাটায় আছে, কম্পাইলার বলছে ট্রু ম্যাডাম, এটা ট্রু, তাই না? 5 তো ছোট, কার থেকে? লেস দেন 10, 10 এর থেকে ছোট। তাহলে কি হবে? এই ব্লকটা এক্সিকিউট হবে, মানে এইখানে আমরা প্রিন্ট করে দিব শুধু, ঠিক আছে, যে হ্যাঁ ট্রু। দেন আমরা দেখি যে ইলস এর ক্ষেত্রে এখানে গিয়ে এটা কি হবে? কার্লি ব্র্যাকেটটা শেষ হয়ে যাবে, অর্থাৎ এই ব্লকের কাজটা শেষ হয়ে যাবে। আর কি এই ইলস এর মধ্যে ঢুকবে? এটার এক্সিকিউট করবে না। ট্রু হলে ঢুকবে না, আর ফলস হলে এই ঠিক আছে, এটা কিন্তু এই অংশের দ্বারা যাবেই না। যখন এটা সত্যি হয়ে যাবে তখন কি করবে? এইখান থেকে বের হয়ে চলে আসবে এবং পরবর্তী স্টেটমেন্ট এক্সিকিউট করবে, অর্থাৎ প্রোগ্রামের বাকি কোডগুলো এক্সিকিউট করবে। এখানে আমার টেস্টের মধ্যে কি আছে? 5 আছে, তাই না? তাহলে 5 কি আছে? গ্রেটার দেন 10, এটা কি ট্রু?
না ম্যাম ফলস ম্যাডাম। ফলস। এই যে আমরা আগে শিখে এসেছিলাম যে এখানে আইদার ট্রু হতে পারে অর ফলস হতে পারে, তাহলে এটা আমার একটা ফলস কন্ডিশন। ফলস কন্ডিশন, তাই না? ফলস কন্ডিশন হলে পরে কি হবে? এই ব্লকের মধ্যে ট্রু ব্লকে আর ঢুকবে না, বাট এখানে কিন্তু সেম, এটা কিন্তু ট্রু থাকবে। তাহলে কি করবে? এই ব্লকটা আর কাজ করবে না, তখন কি হবে? এলসে চলে আসবে, তখন এই এলস ব্লকটা। ঠিক আছে, এইটুকু কাজ যখন শেষ হয়ে যাবে, এলস ব্লকের মধ্যে কার্লি ব্র্যাকেটের মধ্যে যে যে লাইনগুলো আপনি লিখবেন সেই লাইনগুলো একের পর এক এক্সিকিউট হতে শুরু করবে। দেন আপনার যখন সবগুলো স্টেটমেন্ট শেষ হয়ে যাবে, কম্পাইলারের পড়া রিড করা শেষ হয়ে যাবে, দেন নেক্সট স্টেটমেন্ট এক্সিকিউট হবে। দুইটার ক্ষেত্রে সেম, নেক্সট স্টেটমেন্ট এক্সিকিউট হবে। তাহলে পুরোপুরি মোটামুটি ক্লিয়ার আমাদের ধারণা এখানে? জি ম্যাম। আচ্ছা, এই যে দেখেন এই অপারেটরটা কোথায় ছিল, কোন ধরনের অপারেটর? রিলেশন। এক্স্যাক্টলি এখানে যেটা করা হয়েছে, আমি একটা দিয়েছি যে এটা হলো আপনার একটা সিনট্যাক্স আছে যেখানে সবগুলো কন্ডিশনাল স্টেটমেন্ট আমাদের ব্যবহার করতে পারবেন, যে সিনট্যাক্স বা যে নিয়ম এখানে সবগুলো একসাথে দেওয়া আছে। ঠিক আছে, এখানে যেরকম এই আলাদা আলাদা করে দিয়েছি ইফ আর ইলস এর জন্য, এখানে আসলে একবারে দিয়েছি এই আর কি। এখানে আলাদা আলাদা করে দিয়েছে, এখানে একবারে দেওয়া আছে সবগুলোর ক্ষেত্রে। তো আমরা আজকে এই দুটো পর্যন্ত জানলাম, একটা ইফ একটা হচ্ছে ইফ এলস, এই দুটো সম্পর্কে জানলাম। তো আমরা নেক্সট আগামী কালকে এই বাকি দুটো দেখব। এখানে কোনো কোশ্চেন আছে এই ইফ আর ইফ এলস এর মধ্যে? ধন্যবাদ। আমরা একটু প্র্যাকটিক্যালের দিকে যাই এখন। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আমাদের আগে প্রথমে বুঝতে হবে যে আমরা কি ধরনের প্রবলেমটা করতে চাই, আমরা কি করতে চাই, আমাদের প্রবলেমটা কি। ও আচ্ছা, কোন একটা স্যারের প্রবলেম ইয়েতে আমি দেখেছি যে এখানে আপনারা লিখছেন কি প্রবলেম 1, এক্স্যাক্টলি কি এখানে এই সাইনটা বসবে? মানে ব্যাকস্ল্যাশ দুটো, এখানে কিন্তু এই যে ব্যাকস্ল্যাশ, দুটো এটা ব্যাকস্ল্যাশ। বলেন আমাকে একটা, আপনারা একটা প্ল্যান দেন, আমি তো একটা দিলাম যে ওটা আপনারা করবেন। বয়স 6 এর বেশি হলে স্কুলে ভর্তি হতে পারবে, আর কম হলে পারবে না। আচ্ছা, তাহলে আমরা এটা লিখি রাইট এ প্রোগ্রাম। ঠিক আছে, এগুলো এখানে কঠিন কোনো কিছুই নাই। তাহলে আমরা কি করব আপনারা বলেন, আমি একটু লিখি। আচ্ছা, আমরা যেহেতু ভয়েড ব্যবহার করছি, ভয়েডই করি। আচ্ছা, তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে, কন্ডিশন অনুযায়ী আমরা তো এজটা দিব, তাই না? আমরা কি নিব, ভ্যারিয়েবল কি করব, এজ নিব। তাহলে আমরা কি বলবো, এজ। এজ তো নিশ্চয়ই ফ্লট না, এজ কি, এজ নিব ইন্টিজার ধরনের। এখন আমরা কন্ডিশন লিখতেই পারি, তাই না? তাহলে এজ কি হবে, এজ কি হবে? আচ্ছা, এজ বড় হইতে হবে 6 এর থেকে, দিয়ে অন্যতে ভর্তি হতে পারবে না। এবং ট্রু ফলস, ট্রু কন্ডিশনটা আমরা এখানে দিয়ে দিই। আমরা দিব হচ্ছে 6 অথবা 6 এর সমান অথবা 6 এর থেকে বড় হইলে কি হবে, ইন্ট এফ You are fit for admission. You are fit for admission. আমাদের কিন্তু অনলি যদি আমরা ট্রু কন্ডিশনটুকু চাই, যে যদি একটার ক্ষেত্রে যদি 6 বছরের উপরে যারা থাকবে তারা অ্যাডমিশনে অ্যালাউ পাবে, তাই না? আমরা এটুকু তো দাঁড়ালো না, ঠিক আছে না আমাদের কনসেপ্ট? আমরা কি চাই? এখন অন্যথায় কি করবে, তারা অ্যাডমিশন পাবে না। তাহলে এর জন্য সিনট্যাক্স অনুযায়ী আমাদের কিন্তু দেখেন এটুকু আগে রান করাই। তাহলে এন্টার এজ 6, আমরা দিলাম 7, তার মানে কি অ্যাডমিশন অ্যালাউ। ট্রু ব্লকের মধ্যে কিন্তু আমার এন্ট্রি নিয়েছে। এখন যদি আমরা একটা ফলস কন্ডিশন লিখি তাহলে কি হবে, জাস্ট আমি এখানে প্রিন্ট করে দিব কি, এখানে বলে নেই ইলস এর পর বা ইফ এর পর এই ব্র্যাকেটটার দরকার হয় না যদি আপনি একটা লাইন লিখেন। ঠিক আছে, একটা লাইন লিখেন তাহলে ওই ব্র্যাকেটের দরকার হয় না, কম্পাইলার বুঝে নেয় যে, কারণ আমরা তো জানি যে একের পর এক স্টেটমেন্ট কাজ করে। আপনাদের একটা জিনিস এখানে আরেকটা কথা বলে নেই, এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা করে স্টেটমেন্ট। ঠিক আছে, এগুলো এক একটা করে স্টেটমেন্ট। এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এই যে এটা একটা স্টেটমেন্ট। আমরা জানি যে ইফ একটা স্টেটমেন্ট, তাই না? তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু একটা করে স্টেটমেন্ট।
তাহলে এখানে কতগুলো স্টেটমেন্ট আছে, ইলস একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। কিন্তু আপনার জিনিস খেয়াল রাখবেন যে এগুলো তো বিল্ট, মানে এগুলো তো হচ্ছে ফাংশন, মানে কাজ করছে, কন্ডিশনাল স্টেটমেন্ট, তাই না? তো এগুলোর ক্ষেত্রে কিন্তু পাশে কোনো সেমিকোলন হয় না, পাশে কোনো সেমিকোলন লিখতে হয় না। আদারওয়াইজ এই পুরো এটা একটা স্টেটমেন্ট, তাহলে আদারওয়াইজ অন্য যেখানেই দেখবেন যে সেমিকোলন আছে সেগুলো কিন্তু একটা করে স্টেটমেন্ট, যে পাশে সেমিকোলন থাকবে। শর্টকাটে মনে রাখার জন্য আমরা বলেছি যেখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে সেটা হচ্ছে ফাংশন, আমরা উচ্চারণ করবো এরকম মেইন ফাংশন। তো এরকম প্রোগ্রামের যে 3-4টা কথা হলো, আশা করি বুঝতে পেরেছেন এইটুকু, আমি যে যতটা বুঝতে পেরেছি। তো আমি এখানে জাস্ট শুধু ডোন্ট লিখে দিব, আর কিছু না, ডোন্ট অ্যালাউ অ্যাডমিশন। ঠিক আছে স্যার, তাহলে আমরা একটু দেখি। আমরা তো আগে 7 দিয়েছিলাম, আমি 6 এর নিচে দিলাম, ঠিক আছে? তাহলে কি হবে, আউটপুট কি আসলো? কোন কোন ব্লকটা কাজ করলো তাহলে? else block, else block. আমরা কি পারবো না স্যার, যে প্রোগ্রামটা আমাদের পড়া ছিল, যে ওই যে একটা ফ্লো চার্ট দেওয়া ছিল, যদি বৃষ্টি হয় তাহলে আমরা ছাতা ইউজ করব, যদি বৃষ্টি না হয় তাহলে আমরা ছাতা ইউজ করার দরকার নাই, এরকম একটা করতে পারবো না? এখানে জি কিন্তু ম্যাম, এটাও পারবো। করতে পারবো যে দেখেন এগুলো কিন্তু ছোট ছোট, এখন কিন্তু এগুলো সলভ হয়ে যাবে, আপনারা পারবেন এই ইফ এলস দিয়ে যদি রিলেটেড সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। তো আপনারা এই দুটো দিয়ে আপাতত আজকে একটু ট্রাই, মানে আজকে কালকে দিন একটু ট্রাই করবেন, পারা যাবে আমার মনে হয়। ইভেন অটো করতে পারি এটা দিয়ে। হ্যাঁ, অড ইভেন করতে পারেন, যে জোড় একটা সংখ্যা জোড় না বিজোড়, জি ম্যাম। এগুলো তো কমন কোশ্চেন, মানে এগুলো হচ্ছে প্রোগ্রামিং জগতের কমন কিছু কনসেপ্ট, মানে কমন কিছু প্রবলেম যেটা সলভ করা যায়। আমরা একটু অন্যরকম একটা কিছু করার চেষ্টা করব, আমরা একটু দেখি কার কনসেপ্ট কিরকম হতে পারে, আপনারা একটু কনসেপ্ট গুলো শেয়ার করেন আমার সাথে। তো এরকম কনসেপ্ট, এই যে দেখেন আমি যেটা করলাম, আমি কিন্তু এটা আমার কনসেপ্ট দিয়ে করলাম না, আমি কি করলাম আপনাদের কনসেপ্টটা নিয়ে আসলাম। আপনি এই যে এটুকু তো নিজে করলেন। ম্যাডাম, জি মানে বাংলাদেশের 64টা জেলা আছে, ডিস্ট্রিক্ট, জি এখানে কি ডিস্ট্রিক্ট দিয়ে এরকম করা যায় যে আমি দিলাম গাজীপুর, এখানে দেখালো যে ডিস্ট্রিক্ট ঢাকা, আর যখন আমি দেখা যাচ্ছে দিলাম পাবনা, নর্থ ঢাকা বা নর্থ চিটাগং, এরকম কোন বিভাগ? আমি এই যে হোম টাস্ক করেছি যেটা, সেটাকে আমি বুঝতে চাইছিলাম যে কম্পাইলার বা কম্পিউটার জিরোকে জিরো হিসেবে বিবেচনা করে, এছাড়া অন্য যত ধনাত্মক সংখ্যা কিংবা ঋণাত্মক সংখ্যা এগুলাকে ওয়ান হিসেবে বিবেচনা করে। এখন এই যে অপারেশনটা, এই অপারেশনে হচ্ছে a ইকুয়াল টু a and b or c। এখন a and b or c মানে হচ্ছে 10 and 12 or 15। এখন এটার মানে হচ্ছে 10 and 12, 10 কে কম্পিউটার 1 হিসেবে বিবেচনা করে এবং 12 কে 1 হিসেবে বিবেচনা করে। তো আমরা জানি 1 and 1। স্যার আপনি একটা কাজ করেন স্যার, আপনি একটু কষ্ট করে নিচের বি আর সি টা মুছে দেন, আপনি একটার ক্ষেত্রে বুঝান, তাহলে সবার জন্য সুবিধা হবে। আপনি হ্যাঁ বি আর সি টা যেহেতু উনি পড়ে এসেছেন, তো 10 and 12, নিচে প্রিন্ট দুটো মুছে দেন। আচ্ছা ঠিক আছে, নিচে শুধু একটা ঠিক থাক, একটা থাক, একটা থাকুক। হ্যাঁ একটা আচ্ছা প্রিন্ট থাকবে, শুধু এটা আচ্ছা কেমন? ঠিক আছে, একটা থাকুক। হ্যাঁ, তাহলে এখানে 10 and 12 এটার মান হচ্ছে 1, কারণ 10 ও পজিটিভ 12 ও পজিটিভ, অর্থাৎ জিরো না, জিরো ছাড়া অন্য যে কোনো সংখ্যা 1 হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসাবে আমি যদি লিখি 10 and 12, তার মানে 1 and 1, তারপরে or 15, এরপরের লাইন 1 and 1 এর মান হচ্ছে 1, আর or 15 কেও আমি 1 ধরতে পারি, কারণ যে কোনো পজিটিভ অথবা নেগেটিভ সংখ্যা জিরো ছাড়া তাকেও কম্পিউটার 1 বিবেচনা করে। এখন 1 or 1 এটার মান হচ্ছে 1, কারণ আমরা জানি or লজিক্যাল or এক্সপ্রেশনের বেলায় যে কোনো একটা 1 হলেই 1, অর্থাৎ 2 হলে 2, যে কোনো একটা 2 হলেই ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। অর্থাৎ সবগুলো যদি জিরো হয় অরের বেলায় তাহলে জিরো হবে, যে কোনো একটা 1 হলে 1 হবে। এই জন্য আমি আবার বলি 10 and 12 মানে হচ্ছে 1
লিখলাম 1 অর্থাৎ 1 and 1, তো 10 and 12 1 and 1 এর মান হচ্ছে 1, এর সাথে or 15, 15 মানে এখানে 15 কে 1 হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ 1 or 1 equal to 1। এখানে যদি 0 থাকতো, এখানে যদি 15 না হয় 0 থাকতো, তাহলে 1 and 0 তাও কিন্তু 1 হতো, অর্থাৎ দুইটা যদি 0 হয় তাহলে অর গেটের বেলায় আমরা 0 ধরবো, এছাড়া আচ্ছা স্যার, 1 আপনি আরেকটা কাজ করবেন, যেটা সেটা হলো a এর মান 1 দিবেন, b এর মান 1 দিবেন, c এর মান 1 দিবেন। জি, তাহলে 1 and 1 এর মান 1, 1 and 1 এর মান 1, তার আমি একটু লিখতেছি, 1 and 1 এর মান 1 আর or 1, তাহলে 1 or 1 অর্থাৎ or লজিক্যাল এক্সপ্রেশনের বেলায় যে কোনো একটা 1 হলেই আমি সেটাকে 1 লিখতে পারবো, অর্থাৎ এখানে আমার 1 or 1 এর বেলায় আমি এটাকে 1 হিসেবে লিখতে পারি, এই জন্য এর মান হবে 1। এবং যখন আমি প্রিন্ট করব, প্রিন্ট করার সময় এর মানটা আমি প্রিন্ট করতে বলছি একটা ইন্টিজার ভেরিয়েবল হিসেবে, এর মানটা প্রিন্ট হবে 1। ম্যাডাম ওখানে ইন্টিজার a ইকুয়াল টু 15 12 10 ধরে এটাকে রান করলে কি আসবে আমরা একটু দেখতে চাই। হ্যাঁ ধরেন তো স্যার, এটা ওপেন করেন। জি, ওই যে আমি, আচ্ছা ঠিক আছে, ওই উপরে শুধু লিখে দেন আপনি। উপরে যান, উপরে যান, ওয়ানে আসবে স্যার। হ্যাঁ, এখানে লেখা- লেখা আপনি 1 ব্যতীত 12 মানে 0 ব্যতীত যেটাই দিবেন 12 ওয়ানই আউট 15 এই ক্ষেত্রেও আউটপুটটা 1 আসবে। আসবে না, দেখি দেন, আসবে না স্যার? আচ্ছা আমরা দেখি। না আসবে না। দেন আমরা দেখি রান আসবে করেন। না। জি, এই যে 1 আসছে, এর মান 1 আসছে। ম্যাম একটা জিনিস আমি আগে ক্লিয়ার করেছি যে 10 মানে কম্পিউটারে এটাকে 1 হিসেবে বিবেচনা করবে লজিক্যালি, 12 এবং 15 প্রত্যেকটাকে কিন্তু কম্পিউটার 1 হিসেবে বিবেচনা করবে। সেই হিসাবে 10 মানে কিন্তু কম্পিউটার এখানে লজিক্যালি যখন এক্সপ্রেশন দেই আমরা এন্ড ব্যবহার করি, তখন সে এটাকে 1 হিসেবে বিবেচনা করে হিসাব করবে। আর হিসাব করলে 1 1 1 তিনটাই আসলে কম্পিউটারের কাছে 1 এর মতো। ম্যাডাম আমি যে লজিক বলতে চাচ্ছিলাম, এন্ড অপারেশনের যেটা লজিক, দুইটি সত্য হলে তখন সত্য হবে, 1 হবে। স্যার ওই লজিকটাই কাজ করছে স্যার, কম্পাইলার করছে, এখানে আপনার করতে হবে না, এটা প্রসেসর করছে। আপনি ইনপুট দিলেন যে ইন্টিজারে সরাসরি আপনি মানটা দিয়ে দিলেন, যে এটা হলো স্যার, ইনপুট দেওয়া, ইনিশিয়ালাইজ করা, মানে আগে থেকেই বলে দেওয়া যে আপনার a এর মান কি দিলেন, b এর মান কি দিলেন, c এর মান কি দিলেন, এটা কিন্তু আগে থেকে আপনি বলে দিয়েছেন। দেন আপনার প্রসেস হচ্ছে কোথায়? প্রসেস হচ্ছে আপনার এই যে a ইকুয়াল টু a, লজিক্যাল এন্ড b এন্ড হচ্ছে লজিক্যাল অর c, এটা হচ্ছে প্রসেস অংশ, প্রসেস পার্ট। দেন আউটপুট কি? এই যে প্রিন্টএফ। তো এই প্রসেসটা এটা কিন্তু হলো তার আপনি সহজ। করেন না, ম্যাডাম প্রসেসটা কম্পাইলার ম্যাডাম আমরা যদি ম্যাডাম বি কে আর সি কে যদি আমরা 0 ধরি, তাহলে এটা কি আসবে একটু রান করে আমরা দেখতে চাই। বি 0 0 আসার সি 0, হবে না, আরো সহজ হয়ে গেল। B0 C0, জি B0 C0 দিলে আউটপুট আচ্ছা B0 C0 বলে কি হতে পারে আমরা এটা একটু দেখি। হ্যাঁ ক্যালকুলেশন দেখি। হ্যাঁ হ্যাঁ, আমরা ক্যালকুলেশনটা দেখি, নিজে আগে একটু ম্যানুয়ালি বোঝার চেষ্টা করি। দেখেন 0 10 and তাহলে 0, 0 আসবে। 10 and 0 মান 10 and 0 মান কিন্তু 0। 0 ওকে, 1 ইয়ার 10 and 0 মান 0, 10 and 0 মান 0, 0 0 or 0 0 or 0, দুইটা 0 যদি অর করা হয় এটার মান কিন্তু 0 হয়। ঠিক আছে, তাহলে এখানে 0 আসবে। আচ্ছা দেখা যাক, এখন রান করেন তাহলে। হ্যাঁ এখন রান করি আমরা, এখন আমি একটু রান করি। দেখেন এই যে এর মান 0। ঠিক আছে স্যার? আসলে a ইকুয়াল টু 0, জি তাহলে এখানে a ইকুয়াল টু 0 না, আসলে আমরা a ইকুয়াল টু কত দিছি? a দেখেন বাড়ি কিছু বললেন? হ্যাঁ ইকুয়াল টু আমরা এই যে a and b, হ্যাঁ ইকুয়াল টু 10 এর সাথে আরো তো আছে, শুধু 10 না তো, 10 এর এই একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এই 10 এর সাথে 0 এন্ড, 10 এর সাথে 0 এন্ড, তারপরে মোহাম্মদ আলী স্যার শোনা যাচ্ছে? জি বলেন। হ্যাঁ আমি বলছি স্যার, লজিক গেট দুটো জিনিস সবসময় ক্যারি করে, দুটো জিনিস চেনে, হয় 0 না হলে 1 চেনে। তো লজিকের আগে যদি আমরা কোনো একটা ফাংশন বসাই যে যদি তার মান 0 বানাতে পারি, তাহলে লজিকে আমরা দেখাতে পারি। আর যদি কোনোটা ট্রু হয় তাহলে 1 দেখাই বলে আমরা সেটার আমি লজিক করতে পারি। কিন্তু আমরা লজিকে
কোন সংখ্যা দেখাতে পারে না স্যার। ওই যে আপনি বলতেছেন লজিকে 10 ধরলে কম্পিউটার 1 ধরে নেই, এটা মনে হয় ভুল। লজিক কাছে লজিক গেট, ওয়ার গেট, নর গেট সবসময় 1 অথবা 0 কে চেনে। এই কারণে লজিক গেটের বা অ্যান্ড গেট অথবা নট গেটের আগে আমাদের যে ফাংশন বা সে সমস্যা দিতে হবে তার উত্তর ট্রু হইতে হবে অথবা ফলস হইতে হবে। এই কারণে যেহেতু ম্যাডাম আমাদের লিখছিল এ তারপরে অ্যান্ড বি অর সি এই কথাটা লিখছিল, যেহেতু অ্যান্ড গেটের আগে একটা মাত্র অক্ষর দিছিল, অক্ষরের মান আমরা 10-15 ধরতে পারি, কিন্তু লজিক গেট কখনোই সংখ্যা ধরে না, লজিক গেট ধরে ট্রু আর ফলস। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম, এবার মনে হয় অনেকের ক্লিয়ার হইতে পারে। আচ্ছা আচ্ছা স্যার, আমি একটু প্রশ্ন করি। এই যে এইজ গ্রেটার দেন বি লিখলাম আমি, কম্পিউটার এখানে এইজ গ্রেটার বির মান কত ধরবে বলেন তো? আর এইখানে তো আপনি একটা ফাংশন দিলেন, এইটা তো ঠিক আছে, এইটা এটার মান কত আসবে? কম্পিউটার কত ধরবে এটার মান কি? এর মান স্যার এটার উপরে এর মান যদি 10 ধরেন আর বির মান ধরেছেন কত 5, তাহলে এখানে আসবে 1 আসবে। যদি লজিক না দেখায় তাহলে এটা মানা আসবে না। এটাই আমি কথা বল, লজিক গেট, ওয়ার গেট, নর গেট এর আগে পরে অবশ্যই 1 অথবা 0 আনতে হবে, সেইটা হচ্ছে ফাংশনে করে আনবো। যেরকম আমি দেখাইছিলাম ওইখানে ব্র্যাকেটের ভিতর এ সমান সমান বি, তাহলে এ সমান সমান যদি বি হয় তাহলে ক্যারি করবে 1, আর যদি এ সমান সমান বি না হয় তাহলে 0, তাহলে লজিক গেটটা পড়তে পারবে, তাহলে লজিক গেটটা কার্যকর হবে। এটা দেবে এ সমান সমান বি, এরকম একটা রিলেশন দেখাতে হবে। এ সমান সমান বি যদি সত্য হয় তাহলে ওইখানে কম্পিউটার 1 ধরবে, আর পরে অ্যান্ড এর পরে বি লিখছে ওইখানে বি সমান সমান বি গ্রেটার দ্যান সি বা বি গ্রেটার দ্যান এ, যে কোনো একটা দিলে লজিক যে কোনো একটা ফাংশন দেখালে তার যদি ট্রু হয় তাহলে ওইখানে 1 ধরবে, তাহলে অ্যান্ড এর আগে 1, অ্যান্ড এর পরে 1, তাই যদি হয় তাহলে রেজাল্ট 1 আসবে। এটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এটা আপনার মতো আপনি ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমি বইতে এইভাবে ব্যাখ্যাটা পেয়েছি। আমি যেভাবে লিখেছি, আমি গুগল ক্লাসও বাংলাতে লিখে দিয়েছি, আপনি দেখেছেন কিনা জানি না, যদি দেখে না থাকেন দেখবেন, ওখানে আমি আরেকটু বিস্তারিত লিখে দিয়েছি, এবং আমি একটা বইতো এইভাবে পেয়েছি। আমি যদি বলতাম আর কি, জানি লজিক গেট, অর গেট, অ্যান্ড গেটের আগে সংখ্যা ধরে না। স্যার আমি 1 মিনিট একটু বলি, এক্সপ্লেইন করি। তো এখানে আমরা প্রথমে a ইকুয়াল যেহেতু 10 ধরছি, তো আমাদের a ভেরিয়েবলের মধ্যে অলরেডি 10 আমরা অ্যাসাইন করে নিছি এবং b ভেরিয়েবলের মধ্যে 5 নিছি। তো এখানে দেখা যাচ্ছে আবার আমরা a কে অ্যাসাইন করতেছি, মানে আমরা a ইকুয়াল দিছি, মানে a ভেরিয়েবলের মধ্যে যে পুরো রেজাল্টটা আসবে, হ্যাঁ, ডান পাশে যে কাজটা হবে, আমার যে ডান পাশে যে কাজটা হচ্ছে সেই কাজটা আমার আবার পুনরায় a ভেরিয়েবলের মধ্যে হচ্ছে। অবশ্যই এই যে লজিকটা আপনারা দেখতেছেন, ম্যাম যে লজিকটা দিছে, লজিক আসলে যে যেভাবে ইচ্ছা লিখতে পারে। তো এখানে আপনার a and b, তো a and b যদি হচ্ছে আমরা কম্পিউটার সব ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ট্রু মান ধরে, আর হচ্ছে যে 0 মানটা আছে সেটাকে হচ্ছে ফলস হিসেবে নির্ণয় করে আর কি। এখানে হচ্ছে a এবং b, যদি আপনারা যত ধনাত্মক সংখ্যা 0 বাদে যত ধনাত্মক সংখ্যা আপনারা ইনপুট দিবেন সেটা সবকিছু হচ্ছে ট্রু হিসেবে ইনপুট নেবেন। তো আপনারা লজিক অবশ্যই ট্রু এন্ড ফলস আপনারা জানেন, সেটা হচ্ছে a and b যদি আপনারা 0 ব্যতীত কিছু দেন, এখানে দেওয়া হচ্ছে b = 0, তাহলে b হচ্ছে ফলস, a হচ্ছে ট্রু। এন্ড এর মানে হচ্ছে দুইটাই একই হতে হবে, মানে দুইটাই যদি হচ্ছে আপনার ট্রু হয় তাহলে আউটপুট ট্রু হবে, অথবা যে কোনো একটা আদারওয়াইজ যে কোনো অপশন দিয়ে সেটা হচ্ছে ফলস, মানে আউটপুট 0 আসতেছে। আচ্ছা